12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ইসির। চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যু। এনসিপি ছাড়াদের হাত ধরে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনযাত্রা। জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে, অভিযোগ মাওলানা আনোয়ারুল করিম যশোরের। 1979 সালের পর সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান। প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই সময়ে নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবে প্রভাবিত না হয় সেই লক্ষ্যে সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতি, বণিক সমিতি ও চেম্বার অব কমার্স, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন, অন্যান্য নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনের নির্বাচন সবই 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ নির্বাচন চলাকালে স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা, সংঘাত বা অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি না হয়, সেই কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটকের পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার রাত 10:30টার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিএনপি নেতা শামসুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে গেলে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতেই রাস্তায় নেমে আসেন। তারা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিএনপি নেতাদের অভিযোগ, অভিযানের নামে সেনাবাহিনী বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। নির্যাতন সহ্য করতে না পেরে শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ছাত্রনেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনযাত্রা। আগামী 16ই জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই জনযাত্রার। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্য সচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাফিজা জান্নাত। এছাড়াও যুক্ত হচ্ছেন ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু। উদ্যোক্তারা বলছেন, গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারায় ভিন্ন ধারার রাজনীতির সূচনা করাই জনযাত্রার লক্ষ্য। প্রথমে এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, নীতি সংলাপ, নাগরিক সংগঠন ও তৃণমূল পর্যায়ে কাঠামো গড়ে তোলার মাধ্যমে। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 6 মাস থেকে 1 বছরের মধ্যে জনযাত্রা রূপ নিতে পারে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে। জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আনোয়ারুল করিম যশোরী। তিনি বলেন, ইসলামী আকীদা ও আদর্শ থেকে সরে যাওয়া জামায়াত শিবির কখনো ইসলামী দল হতে পারে না। ইসলামী ঐক্যের নামে এক বাক্সের কথা বলে সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করছে তারা। পরে সেই একই দল ভিন্ন মতাদর্শের সাথে জোট করেছে। জনগণ এইসব ক্ষমতালোভী দ্বিচারিতাকারীদের চিনে ফেলেছে। সোমবার মাগুরা জেলা অডিটোরিয়ামে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। ইত্তেহাদুল উলামা মাগুরা জেলার উদ্যোগে এই সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজ্জাল্লা।
ইরানের শাসক গোষ্ঠী 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে ইতোমধ্যে নজিরবিহীন নিরাপত্তা অভিযান ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। অতীতের যে কোনো সংকটের তুলনায় এবারের দমন নীতি আরও কঠোর বলে বিবিসির বিশ্লেষণে জানানো হচ্ছে। বিবিসি জানাচ্ছে, যেসব রাজপথ কদিন আগেও সরকার বিরোধী স্লোগানে মুখর ছিল, সেগুলো এখন ক্রমে নীরব হয়ে আসছে। এবারের সংকট শুধু অভ্যন্তরীণ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বহিরাগত হুমকিও। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাত এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার মাত্র 7 মাস পর এই হুমকি নতুন করে পরিস্থিতিকে ঘোলাটে করেছে। 2022-23 সালের 6 মাসব্যাপী আন্দোলনে প্রায় 500 মানুষের মৃত্যু ও 20,000-এর বেশি গ্রেপ্তারের তথ্য দিয়েছিল মানবাধিকার সংস্থাগুলো। এবার কয়েক সপ্তাহের মধ্যেই নিহতের সংখ্যা সেই সীমা ছাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনও মৃত্যুর বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে না। বিক্ষোভকারীদের নিহত হওয়ার খবর এবং অস্থায়ী মর্গের দৃশ্য সম্প্রচার করা হচ্ছে। 2021 সালে ক্ষমতা দখলের পর এই প্রথমবারের মতো ভারতে এক জ্যেষ্ঠ কূটনীতিক নিয়োগ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে এই কর্মকর্তাকে। তথ্য পাকিস্তানের গণমাধ্যম দ্য ডনের। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপ দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। মূলত ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার দূরত্বের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে দিল্লি। আফগান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূর চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ইতোমধ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার দিবাগত রাতে এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, উভয় পক্ষই আফগানিস্তান ভারত সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। ভারত এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও আফগান দূতাবাস নূর আহমদ নূরের সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের একটি ছবি প্রকাশ করেছে। আন্তর্জাতিকভাবে বৈধতা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তান তাদের বিদেশের মিশনগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যার ধারাবাহিকতায় এই নিয়োগ। এর আগে গত অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দিয়েছিল। বর্তমানে একমাত্র রাশিয়া আফগান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।